আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কনগ্রাচুলেশনস যারা হচ্ছে 47 প্রিলি ক্র্যাক করতে পেরেছেন। আমাকে দু একজন আপনারা জানিয়েছেন। আমি আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা হচ্ছে 47তম প্রিলিতে পাশ করেছেন। হ্যাঁ, গতকালকে আমাকে দু একজন জানিয়েছেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ প্রিলিতে আসছে। তো আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আমার আসলে আরো অনেক ভালো লাগবে আমি যখন শুনবো যে আমি এখানে যাদেরকে ক্লাস করাচ্ছি আপনাদের মধ্যে ইনশাল্লাহ কেউ 49তম বিসিএস এ হচ্ছে স্পেশাল এইটাতে মানে পাশ করবে, ক্যাডার হবে, তখন আসলে আমার আরো অনেক ভালো লাগবে। সো এখান থেকে আমি আর নাম না বলি, গতকালকে আমাকে জানিয়েছেন দুই চারজন যারা হচ্ছে টিকেছেন, আপনাদেরকে অভিনন্দন। আচ্ছা, আমরা অনেকক্ষণ সময় নিয়েছি, আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। আজকের ক্লাসে কোনো বই নেই, আজকের ক্লাসে কোনো স্লাইড নেই। আপনারা আমাকে যে কন্টেন্টগুলো প্রবলেম বলেছেন সেটা হচ্ছে মূলত হচ্ছে একটা প্রবলেম সলভ করার হচ্ছে চেষ্টা করব। হ্যাঁ, আমি একটা মিনিট, তাহলে চলেন আজকে আমরা ক্লাসটা শুরু করি ইনশাল্লাহ। আব্দুল মুমিন ভাইয়ের আসলে উনি বারবার হচ্ছে মনে হয় লাইনটা কেটে যাচ্ছে কিনা জানি না, আমি কয়েকবার হচ্ছে দিলাম, উনি হচ্ছে বারবার হচ্ছে মনে হয় লাইনটা কেটে যাচ্ছে। ওকে, তাহলে চলেন আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসটাতে আমরা কিছু মানে একবারে ভাইটাল যেগুলো টপিকস, আমরা এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এটা আমি একটু কমিয়ে দিই এবং তাহলে আজকে আমরা শুরু করছি যে আমরা হচ্ছে জানি 1776-এ অ্যাডাম স্মিথ একটা বই প্রকাশ করলো। সেই বইটার নাম আমরা সবাই জানি, দ্য ওয়েলথ অফ নেশন। তো 1776-এ আমাদের অর্থনীতির জনক, যাকে আমরা বলি অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, ইনি হচ্ছে আমাদের একটা বই উপহার দিল, সেটা হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন। এই বইটা থেকে আমরা একটা অর্থনীতির ফাউন্ডেশন পেয়ে গেলাম, বা যাকে আমরা বলছি অর্থনীতির জনক। দেন এখন আমরা দেখব 1990, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 1933 সাল, এর হচ্ছে নাম ছিল রাগনার ফ্রেস। ঠিক আছে, এই ভদ্রলোক আমাদেরকে মাইক্রো এবং ম্যাক্রো ভাগ করে দিয়ে গেল। এই যে আমরা মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স যে পড়ি, এই মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের যে হচ্ছে শ্রেণী বিভাগটা বলেন বা হচ্ছে আমাদের দুটা ব্রাঞ্চ বা শাখা, সেইটা দিয়ে গেল। এবং ইনি হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং আমাদের হচ্ছে সবচেয়ে একটা ভয়ঙ্কর অবস্থা, সেটা হচ্ছে ইকোনোমেট্রিক্স। এই ইকোনোমেট্রিক্সটাও উনি হচ্ছে আসলে এই মানে আবিষ্কার করেছেন বলতে পারেন। হ্যাঁ, যে এই শাখাটা উনি হচ্ছে ডেভেলপ করেছেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা একটা বেসিক হচ্ছে ইকোনমিক্সের খুব মানে ক্লাসিক্যাল বা ব্যাকে না গেলেও আমরা একটা নর্মাল হচ্ছে একটা হিস্ট্রি জেনে গেলাম যে 1776-এ অ্যাডাম স্মিথ একটা বই প্রকাশ করলো, সেটা হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন। এই ওয়েলথ অফ নেশন বইটা আমাদের পরীক্ষার জন্য এমসিকিউ, কত সালে প্রকাশ হয়েছে এটাও হচ্ছে আসলে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। এই সালগুলোর প্রয়োজন নেই। আচ্ছা, এই সালটা শুধু একটু জেনে রাখবেন। এই তারপরে আমরা হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রো, আমাদের হয়তো এমসিকিউ দিবে না যে পরীক্ষায় মানে এটা কে হচ্ছে মানে ডেভেলপ করে গেছে, বাট জানার জন্য একটু বলি। মাইক্রো এবং ম্যাক্রো এই জিনিসটার ক্লাসিফিকেশন করে গেছে সেটা হচ্ছে রাগনার ফ্রেস, এবং ইনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবং আমাদের ইকোনমিক্সে পড়তে গিয়ে সবচেয়ে ভয়ঙ্কর যে একটা অবস্থা, সেটা হচ্ছে আমাদের ইকোনোমেট্রিক্স। এই ইকোনোমেট্রিক্সের হচ্ছে কনসেপ্টটাও ইনি ডেভেলপ করে গেছে। আচ্ছা,
ওকে, এবার আমরা পরীক্ষায় যদি আমাদের দিয়ে দেয় যে নিচের কোন জন ক্লাসিক্যাল ইকোনমিস্ট, তাহলে আমরা 2-4 জনের একটু নাম জেনে রাখবো। সো ক্লাসিক্যাল ইকোনমিস্ট এর মধ্যে আপনারা অবশ্যই অ্যাডাম স্মিথকে রাখবেন। আপনারা একটু এই বাঁকা করে লিখলে কি প্রবলেম হচ্ছে? আসলে যদি সমস্যা হয় তাহলে আমি মানে কি বলে সোজা করে লিখবো, যদি আপনাদের প্রবলেম হয়। আচ্ছা, এইটা আমি স্লাইডটা শুধু শেষ করি। আচ্ছা, এরপরে আপনারা হচ্ছে ইয়ার নাম বলতে পারেন, স্টুয়ার্ট মিলের নাম। ঠিক আছে, জন স্টুয়ার্ট মিল এর নাম মনে, ক্লাসিক্যাল ইকোনমিস্টের মধ্যে একজন অন্যতম। জাস্ট কয়েকটা একটু নাম মনে রাখতে পারেন। তারপরে আমাদের রিকার্ডো এবং পিগো, ডেভিড রিকার্ডো এবং 4 নাম্বারে আমরা পিগুর নাম বললাম। স্পেলিং মিস্টেক হইতে পারে, এর জন্য আমি দুঃখিত। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা একটা ক্লাসিক্যাল ইকোনমিক্সের মোটামুটি 4-5 জনের লিস্ট। যদি আমাদেরকে বলে দেয় যে নিচের কোন জন ক্লাসিক্যাল ইকোনমিস্ট, তাহলে হচ্ছে এই আমাদের ক্লাসিক্যাল ইকোনমিস্টে আমরা অ্যাডাম স্মিথের নাম পড়ব, জন স্টুয়ার্ট মিলের নাম পড়ব, ডেভিড রিকার্ডোর নাম পড়ব এবং পিগুর নাম পড়ব। এগুলো আমরা একটু জেনে রাখবো যে ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সের 2-4 জনের নাম, কারণ এটা আমাদেরকে ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে যে ইনি হচ্ছে কোন ইকোনমিস্ট, ক্লাসিক্যাল ইকোনমিস্ট নাকি হচ্ছে নিউ ক্লাসিক্যাল। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কেইনসের একটা বই আমরা অবশ্যই ডিপতে যাওয়ার আগে একটা পড়ব। সেটা হচ্ছে 1936-এ, সংক্ষেপে লিখে দেয় দ্য জেনারেল থিওরি। তো এই জেনারেল থিওরি কেইনসের বইটাও আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, এখন আপনারা যে জিনিসগুলো হচ্ছে একটু মানে জানতে চেয়েছিলেন, যেগুলো নিয়ে হচ্ছে রিভিশন দেওয়া প্রয়োজন, তার মধ্যে আজকের 1 নাম্বার টপিক ছিল স্যাটিরাস পেরিভাস, বা যেটাকে আমরা সংক্ষেপে স্যাটপার বলি। তো স্যাটিরাস পেরিভাস জিনিসটা কি, যে আদার্স থিংস রিমেন সেম। ঠিক আছে, যদি হচ্ছে সবকিছু ফিক্স থাকে তাহলে সেই টপিকসটাকে আমরা বলি স্যাটিরাস পেরিভাস, বা সংক্ষেপে আমরা বলি স্যাটপার। এরপরে আপনারা যেটা হচ্ছে কনফিউজড বলেছেন সেটা হচ্ছে লেজেস্ফিয়ার। আচ্ছা, তো লেজেস্ফিয়ার জিনিসটা কি? দেখি কেউ ওয়েটিং লিস্টে আছে কিনা। ওকে, তো এখন আমরা দেখবো যে লেজেস্ফিয়ার জিনিসটা আসলে কি। সো লেজেস্ফিয়ার জিনিসটাতে আমরা যেটা পাই সেটা হচ্ছে গভর্নমেন্টের মিনিমাম ইন্টারভেনশন। গভর্নমেন্টের মিনিমাল ইন্টারভেনশন, যে গভর্নমেন্ট সাধারণত আমরা জানি ইকোনমিক্সে মানে ইন্টারভেন করবে না। এখানে যখন আমরা এই যে লেজেস্ফিয়ার থিওরিটা বলি তখন আমরা বলি যে গভর্নমেন্টের মিনিমাম একটা হচ্ছে ইন্টারভেনশন থাকে, মিনিমাম একবার। তারপরে আমরা যেটা বলবো আমাদের ফ্রি মার্কেট, মার্কেটটাইতে ফ্রি মার্কেট হতে হবে, নট মনোপলি বা এই টাইপসের হওয়া যাবে না। আমাদের হচ্ছে মুক্ত অর্থনীতি হতে হবে, বা সেটা আমাদের ফ্রি মার্কেট হইতে হবে। লেজেস্ফিয়ার থিওরিতে আমরা যখন বলি সেটা হচ্ছে আমাদের ফ্রি মার্কেট হতে হবে। এরপরে গভর্নমেন্টের রোলটা আবার আমরা বলতে পারি সেটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, গভর্নমেন্টের যে রোল থাকবে সেটা হচ্ছে খুবই নগণ্য। আরেকটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে অ্যাডাম স্মিথের ইনভিজিবল হ্যান্ড। তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের লেজেস্ফিয়ারে কাজ করে। এই লেজেস্ফিয়ার থিওরিটা আমাদেরকে বলে যে গভর্নমেন্টের মিনিমাম ইন্টারভেনশন থাকবে এবং গভর্নমেন্টের রোল হচ্ছে খুবই হচ্ছে কম। তারপরে হচ্ছে আমাদের মার্কেটটা হচ্ছে আমাদের ফ্রি মার্কেট, এবং আমরা যে জিনিসটার কথা বলি সেটা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড, বা হচ্ছে আমাদের অদৃশ্য হাত যেটা বলি। মার্কেটে হচ্ছে আমাদের ডিমান্ড থাকতেছে, মার্কেটে আমাদের সাপ্লাই থাকতেছে, এবং সেটা একটা আমাদের মার্কেটে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য হচ্ছে। এই জিনিসটা আমাদের যে অটোমেটিক হয়ে যায়, সেই অটোমেটিক প্রাইসিং যেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি যে ইনভিজিবল হ্যান্ড, বা অদৃশ্য হাতের মাধ্যমে একটা মার্কেট মেকানিজম হচ্ছে। নাথিং বাট এই জিনিসটাই হচ্ছে আমাদের লেজেস্ফিয়ার থিওরি। আচ্ছা, তো
এইখানে যেহেতু লেজিসফিয়ার থিওরিটা আমরা বললাম, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কেইনসের সময় কিন্তু এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই লেজিসফিয়ার থিওরিটা আমরা যে দেখলাম, এটা কেইনসের সময় এসে এই জিনিসটা হচ্ছে বন্ধ হয়ে যায় এবং নতুন যে জিনিসটা চালু হয় সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। এখন আমরা যে জিনিসটা দেখতেছি, 1930 আপনারা জানেন যখন হচ্ছে মহামন্দা হলো, আমেরিকায় গ্রেট ডিপ্রেশন যেটা বলি, ঠিক আছে, এই গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার সময় থেকে তারপরে উনি যে 1930 যে বইটা পাবলিশ করলো জেনারেল থিওরি, এইখান থেকে এরপর থেকে আমাদের লেজেসফিয়ার থিওরিটা, বা আমি সংক্ষেপে লেজেসফিয়ার যে আমরা থিওরিটা বলছি সেটা হচ্ছে বন্ধ হয়ে গেল এবং এখান থেকে আমাদের একটা মিক্সড ইকোনমির ধারণা চালু হয়ে গেল। আর আরেকটা আমরা হচ্ছে বইয়ের নাম রাখবো, মনে রাখবো, সেটা হচ্ছে কার্ল মার্কসের। ঠিক আছে, এখান থেকে আপনারা ডাস ক্যাপিটাল বইটা শুধু জেনে রাখবেন। ঠিক আছে, কার্ল মার্কসের 2-4টা বই যেটা দেখবেন তার মধ্যে সবচেয়ে হচ্ছে ডাস ক্যাপিটাল, এবং আরেকটা আপনারা মনে রাখতে পারেন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। তো এই দুটা বই আপনার হচ্ছে ডাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট থেকে, এই যে আমাদের হচ্ছে যে আমরা যাকে ক্যাপিটালিস্ট বলি, তাই না, এই হচ্ছে কার্ল মার্কস, তাকে তো আমরা ক্যাপিটালিস্ট বলি। কার্ল মার্কস হচ্ছে কি একজন ক্যাপিটালিস্ট। তো এই আমরা হচ্ছে তাদের হচ্ছে একটু মেজর জিনিসগুলো দেখলাম। এখন আমরা হচ্ছে দেখি যে মনিটারি ইকোনমিস্টের 2-1 নামের নাম দেখি। এর মধ্যে আমরা হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের নাম মনে রাখবো। এই টাকা পয়সা নিয়ে আমরা যত কিছু মোটামুটি আলোচনা করি, এই মনিটারি হচ্ছে আমাদের যে কার্যক্রমগুলো, সেটা হচ্ছে আমাদের মূলত মিল্টন ফ্রিডম্যানের ইয়ার থেকে আসে এবং আমরা তাকে হচ্ছে মনিটারিস্ট ইকোনমিস্ট বলতে পারি। এই যে আমাদের টাকা পয়সা সংক্রান্ত যে বেসিক জিনিসগুলো, সেগুলো হচ্ছে আমরা মিল্টন ফ্রিডম্যানের থিওরি থেকেই পেয়েছি। এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রাউডিং আউট ইফেক্ট। এটার আপনারা বাংলাটা একটু কাইন্ডলি দেখে নিন। হ্যাঁ, যে আসলে বাজার থেকে কাউকে হচ্ছে মানে আউট করে দেওয়া আর কি, রাইট? তাহলে এই ক্রাউডিং ইফেক্ট আমরা যে জিনিসটাতে দেখব সেটা হচ্ছে প্রথমে গভর্নমেন্টের, আমরা একটু আগে লেজিসফিয়ার থিওরিতে দেখে আসলাম কি গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন কি থাকবে না, কিন্তু ক্রাউডিং ইফেক্ট আমরা কেন বলতেছি দেখেন, এখানে গভর্নমেন্ট তাদের এক্সপেন্ডিচার বাড়াচ্ছে, গভর্নমেন্ট তাদের ব্যয় বাড়াচ্ছে। ঠিক আছে, গভর্নমেন্ট তাদের ব্যয় বাড়াচ্ছে। 2 নম্বরে আমরা যে জিনিসটা বলবো, গভর্নমেন্ট বেশি ধারও করতেছে। আপনারা জানেন গভর্নমেন্ট বড় করে বা ধার করে বিভিন্ন হচ্ছে সোর্স থেকে, দেশি বিদেশি, বাংলাদেশ ব্যাংক থেকে বলেন বা আইএমএফ থেকে বলেন, অথবা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংক থেকে বলেন বা এডিবি, যেটাই বলেন, বিশ্বের যে জায়গাগুলোতে গভর্নমেন্ট ধার করতে পারে সেখানে গভর্নমেন্টের ড্রয়িংটা বাড়তেছে, গভর্নমেন্ট ব্যয়ও বাড়ায় দিচ্ছে এবং গভর্নমেন্টের ধার করাও বাড়তেছে। এবং এখানে সবচেয়ে যে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর। এই প্রাইভেট সেক্টরের যে এক্সপেন্ডিচার, সেইটা হচ্ছে আমাদের, বা হচ্ছে আমরা তাদেরকে বলতে পারি যে তাদেরকে আমরা ক্রাউড আউট করে দিচ্ছি। প্রাইভেট সেক্টরের কি করে দিচ্ছি? ক্রাউড আউট। তাদেরকে আমরা ধরেন বাজার থেকে বের করে দিচ্ছি। তাহলে গভর্নমেন্ট যখন হচ্ছে এক্সপেন্ডিচার বাড়াবে, গভর্নমেন্ট যখন বেশি বেশি ধার করবে, এটা তো আসলে তখন প্রাইভেট সেক্টর এখান থেকে কি হয়ে যাবে? ছিটকে যাবে। বা প্রাইভেট যে হচ্ছে ইনভেস্টমেন্ট গুলো থাকে বা প্রাইভেট এক্সপেন্ডিচার যে ইনভেস্টমেন্ট, সেগুলো কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কারণ এখানে সরকার যেহেতু বাড়াইছে, তখন প্রাইভেট, কারণ এখানে গভর্নমেন্ট চাইলে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আমাদের পরীক্ষায় যদি ক্রাউডিং ইফেক্ট আসে, কিভাবে দিবে? এইভাবে বাংলায় যদি দেয় ক্রাউডিং ইফেক্ট, হ্যাঁ, তাহলে ক্রাউডিং ইফেক্ট আমরা বলবো যে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বাড়িয়ে দিল, তারপরে গভর্নমেন্ট বেশি বেশি ধার করতেছে এবং প্রাইভেট সেক্টরের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা কমে যাচ্ছে। তার মানে আমরা প্রাইভেট
ইনভেস্টমেন্টটা কম পাচ্ছি, এই সিচুয়েশনটাকে আমরা ক্রাউডিং ইফেক্ট বলি। এখন দুটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস এবং হচ্ছে লিকুইডিটি ট্র্যাপ। আমি আশা করি এগুলো আপনারা জানেন, জাস্ট আমি একটু রিভিশন দিচ্ছি এবং যারা মেসেজ দিয়েছেন যে এই জিনিসগুলো একটু আলোচনা করে দিলে ভালো হয়, আমি চেষ্টা করতেছি। তাহলে আমি দুই পাশে নেই, একটা হচ্ছে প্রথমে লিকুইডিটি ক্রাইসিসটা বলি, তারল্য সংকট যেটা। তাহলে আমরা প্রথমে একটা তারল্য সংকট বলি, ক্রাইসিস কি লিখে ফেলছি, ক্রাইসিস। আচ্ছা, এরপরে আরেকটা বলবো যে লিকুইডিটি ট্র্যাপ, তারল্যের ফাঁদ। আরেকটা হচ্ছে ট্র্যাপ বা হচ্ছে কি ফাঁদ। এই দুটা জিনিস আমরা দেখি, তারল্যের ফাঁদ আর হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস কি জিনিস। তো দেখেন বর্তমান অনেক ব্যাংক, আমি নাম বলবো না, অনেক ব্যাংক দেখবেন তারা তারল্য সংকটে ভুগতেছে। মানে আপনি ব্যাংকে সাপোজ টাকা রাখছেন 10 লাখ টাকা, আপনার নিজস্ব 10 লাখ টাকা ব্যাংকে আছে, কিন্তু গেলে সে বলতেছে আমি টাকা দিতে পারতেছি না, আজকে আমি আপনাকে 50,000 টাকা দিব। সাপোজ আপনি 10 লাখ টাকাই চাচ্ছেন উঠাইতে, কিন্তু ব্যাংক আপনাকে দিতে পারতেছে না, কারণ তাদের কাছে লিকুইড মানি নাই, তাদের কাছে তারল্য মানি নাই। তার মানে এই জিনিসটা হচ্ছে একটা যে তারল্য সংকট, যে তাদের কাছে হচ্ছে নাই। মানে শর্ট রান আমরা যদি বলি, আমাদের স্বল্প মেয়াদে আমাদের যে বিজনেস ফার্ম গুলো আছে, এই বিজনেস ফার্ম গুলো তাদের হচ্ছে ক্যাশ পাচ্ছে না, তাই না? তারা ক্যাশ চাচ্ছে, কারণ বিজনেসম্যানের অনেক সময় ক্যাশ দরকার হয়। যেমন আমি একটা একদম খুবই সাধারণ একটা উদাহরণ যদি বলি, সাপোজ একজন মানে ধরেন যে ট্রাক বিজনেসম্যান বা হচ্ছে যারা মেকানিকের কাজ টাজ করে, তারা এত শিক্ষিত না, বললো ভাই আমি এই জিনিসটা ট্রাকটা বিক্রি করব, আমি আমার ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমি এগুলো এত কিছু বুঝি না, আমার ক্যাশ লাগবে। তখন এই বিজনেস ক্যাশ দিতে বাধ্য, কিন্তু তাদের কাছে এই ক্রাইসিসটা হলে তখন থাকে না, যেটাকে আমরা বলি লিকুইডিটি ক্রাইসিস। এই একটা জিনিস পেলাম যে তারল্যের সংকেতের মধ্যে, যে আমরা টাকা পয়সা চাচ্ছি কিন্তু পাচ্ছি না। তার মানে বিজনেসম্যান, তাদেরকে জানেন আপনারা, তাদের যে একটা অপারেটিং যে এক্সপেন্স থাকে, তাদেরকে যে বিভিন্ন সময় টাকা পয়সা লেনদেন করতে হয়, এই জিনিসটা যখন পায় না, সেটাকে আমরা বলি লিকুইডিটি ক্রাইসিস। তাহলে লিকুইডিটি ট্র্যাপটা কি? লিকুইডিটি ট্র্যাপটা ডিপেন্ড করে ইন্টারেস্ট রেটের উপর। আপনারা জানেন ইন্টারেস্ট রেট যদি ব্যাংক হচ্ছে কমাইতে থাকে, তাহলে মানুষ হচ্ছে ডিপোজিট করার আগ্রহ কি হবে, যে রেট অফ ইন্টারেস্ট। এবং যদি আপনার হচ্ছে সাপোজ মানি সাপ্লাই বলি, তাহলে এটা রেট অফ ইন্টারেস্ট যদি কমতে থাকে, তাহলে মানুষের হচ্ছে ব্যাংকে টাকা পয়সা রাখার একটা আগ্রহ কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে তারল্যের ফাঁদ হচ্ছে ইন্টারেস্ট রেট কমতে কমতে প্রায় শূন্যের কাছাকাছি চলে যায়। ঠিক আছে, যে আমরা এটা বলতেছি যে প্রায় শূন্যের কাছে ইন্টারেস্ট রেট চলে গেছে, প্রায় শূন্য। ধরেন আপনাকে 1%, 2%, আপনি সেভিংসে ব্যাংকে রাখলে অনেক ব্যাংক এখন সম্ভবত 3% দেয়। তো এই যে কাছাকাছি, কিন্তু এটা লিকুইডিটি ট্র্যাপই। আপনি 3% রাখতেছেন, কারণ কিন্তু আপনার বাজারে ইনফ্লেশন হয়তো 7-8%, তা আপনার কিছু তো আসলে থাকে না। তো এই লিকুইডিটি ট্র্যাপ হচ্ছে আপনার এমন একটা সিচুয়েশন যেখানে আপনি আপনার যে হচ্ছে টাকা পয়সা আছে মনিটারি পলিসি, সেটা হচ্ছে ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে এবং রেট অফ ইন্টারেস্টটা কমে যাচ্ছে। এই হচ্ছে মূলত আমাদের লিকুইডিটি ক্রাইসিস এবং লিকুইডিটি ট্র্যাপের মধ্যে পার্থক্য, যে আমাদের ইন্টারেস্ট রেট যখন কমতে যাবে, কমতে কমতে এমন একটা অবস্থায় আসবে, মানুষ আর হচ্ছে ব্যাংকে টাকা রাখার আগ্রহ পাবে না, বা যে কোনো প্রতিষ্ঠানে রাখার আগ্রহ পাবে না। বলছে যে এটা আমার বাসায় থাকলেই ভালো, আমি যখন খুশি হচ্ছে নিতে পারবো, আমি আমার হচ্ছে ব্যাংকে টাকা উঠাতে গেলে একটা খরচ হয়, বা হচ্ছে একটা অন্য কোনো ইনভেস্ট করলে আমার কাজে লাগবে। সো এই সিচুয়েশনটাকে আমরা লিকুইডিটি ট্র্যাপ বলি। আর স্বল্প মেয়াদে যখন বিজনেস ক্যাশ পারে না, সোজা কথা আমরা যখন আমাদের হাতে নগদ টাকা যখন থাকে না, এই নগদ টাকার যদি আমাদের সংকট হয়, সেটাকে আমরা বলি লিকুইডিটি ক্রাইসিস। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আগের ক্লাসে আমি জিডিপি নিয়ে অনেক কথা বলেছিলাম। যদি জিডিপি নিয়ে হচ্ছে ডিসকাশন করতে হয় তাহলে ওয়াই লিখেন, আর যদি জিডিপি নিয়ে ডিসকাশন করতে না হয় তাহলে নো লিখেন। আপনাদের যেটার হচ্ছে ভোট বেশি পড়বে সে অনুযায়ী আমি বলবো। যদি জিডিপি নিয়ে আলোচনা করতে হয় তাহলে ইয়েস হলে ওয়াই লিখেন, আর যদি জিডিপি নিয়ে প্রয়োজন না হয় তাহলে এন লিখেন। অথবা আপনারা আওয়াজ করলে আমি আসলে বুঝবো না যে কতজন বলতেছেন। ওকে, তো বেশিরভাগের কনসেপ্ট হচ্ছে নো, আমাদের জিডিপি নিয়ে আলোচনা করার খুব একটা প্রয়োজন এখানে আর নেই। এখন আবার অনেকে বলতেছেন ইয়েস,
আচ্ছা ভাই, আপনি হচ্ছে আগের আমি ম্যাক্রো ইকোনমিক্সের ভিডিওটা আপলোড দেই নাই। আমার সামনে 4 দিন ছুটি। আমার কাছ থেকে যত রেকর্ড ভিডিও আছে আপনারা বুঝিয়ে নিবেন, হ্যাঁ। সবগুলো এডিট আমি অবশ্যই ওদেরকে দিয়ে করে আপনাদেরকে একটা চেক দিয়ে আমি দিয়ে দিব। তারপরেও যারা জিডিপি বলছেন, আমি 1 মিনিটে বলে অন্য টপিকসে চলে যাব। সেটা হচ্ছে জিডিপির আমি একটা সংজ্ঞা বলেছিলাম, জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড ইন এ কান্ট্রি উইদিন এ ইয়ার। এইখানে আমরা হচ্ছে জিডিপি দ্য মার্কেট ভ্যালু বলেছিলাম, যেটার একটা মার্কেট ভ্যালু। 2 নাম্বার বলেছিলাম ফাইনাল গুডস হতে হবে, সেটা আমাদের র মেটেরিয়ালস বা ইন্টারমিডিয়েট গুডস হওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের একটা মানে গ্রাফিক্যাল এরিয়া বা একটা হচ্ছে বাউন্ডারির মধ্যে হতে হবে, একটা বাউন্ডারির মধ্যে হবে যে কোনো দেশের। আর এরপরে বলেছিলাম যে আমাদের একটা টাইম পিরিয়ড থাকতে হবে। ঠিক আছে, এই জিডিপি সংজ্ঞাটা আপনারা একটু ভেঙে ভেঙে দেখবেন। আমাদের মার্কেট ভ্যালু থাকতে হবে, গুডস গুলো ফাইনাল গুড হতে হবে, সেটা হচ্ছে আমাদের ডিউরেবল গুডস এবং নন ডিউরেবল গুডস আমরা বলেছি। যেগুলো টেকসই হয় সেগুলো হচ্ছে আমাদের ডিউরেবল, আর যেগুলো টেকসই হয় না সেগুলো হচ্ছে আমাদের নন ডিউরেবল, যেমন হচ্ছে সবজি টবজি। তারপরে বলেছিলাম যে একটা জিনিস তৈরি করতে অন্যটা ব্যবহার হলে সেটাকে আমরা ইন্টারমিডিয়েট গুডস বলি, আর যে জিনিসটা আমরা আলটিমেট কনজাম্পশন করি সেটাকে আমরা বলি ফাইনাল গুডস। আর এটা একটা বাউন্ডারির মধ্যে হবে এবং একটা নির্দিষ্ট সময়, যেমন আমরা 1 বছরে ক্যালকুলেট করি, অনেক দেশে 3 মাসে করতে পারে, কেউ 6 মাসে করতে পারে, কেউ 1 বছরে, কেউ চাইলে 1 মাসে করতে পারে। আরো যদি কারো অ্যাডভান্স হয় সে দিনে দিনে চাইলে জিডিপি করতে পারে। সো এইটা হচ্ছে যদিও সম্ভব না এত কিছু মানে কি বলে এট এ সেম টাইম ক্যালকুলেশন করা। আচ্ছা, এই জিডিপি নিয়ে আমরা আসলে আর খুব বেশি কথাবার্তা বলছি না। ঠিক আছে, জিএনপি টিএনপি এগুলো নিয়ে আলোচনা করেছি। তো জিএনপি নিয়ে হচ্ছে এখানে আপাতত তেমন কিছু আর বলছি না। যদি কোনো প্রবলেম থাকে আপনারা গ্রুপে বা হচ্ছে আমাকে মেসেজ দিলে আমি যদি অন্য আবার একটা ইয়েতে চেষ্টা করব যে বাকি জিনিসগুলো আলোচনা করার। তো ওয়াটার ডায়মন্ড প্যারাডক্সটা একটু ছোট করে 2 মিনিটে বলে অন্য টপিকে চলে যায়। ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স, এটা আমরা মানে কি বলে খুবই ডিটেলস পড়ি, বা ডিটেলস আমাদের এখানে পড়ার সময় নেই। তাহলে আমাদের ওয়াটার ডায়মন্ড প্যারাডক্সটা বলতেছে যে আমাদের পৃথিবীতে এত পানি, কিন্তু পানির দাম এত হচ্ছে কম, যেটা ছাড়া আমরা বাঁচি না, পানি না খেলে আমরা বাঁচবো না, বলছে অপর নাম জীবন। সেটার হচ্ছে দাম অনেক কম, কিন্তু যেটা হচ্ছে ডায়মন্ড, এটা আমাদের যেমন আমাদের অনেকের প্রয়োজন নেই, কিন্তু এর দাম অনেক বেশি। এই ধাঁধাটার হচ্ছে সলিউশন অনেক লম্বা, আমরা ক্লাসে খুব ছোট করে একটু বলার চেষ্টা করছি। তাহলে এই যে আমাদের ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স, যে পানি এটা আমাদের মানে অপর নাম জীবন, এটা ছাড়া আমরা বাঁচতেছি না, কিন্তু এটার হচ্ছে মূল্য একেবারে খুবই কম, কিন্তু ডায়মন্ডের বলছে যে দাম অনেক বেশি। এই ধাঁধাটা হচ্ছে সলভ করব আমরা মার্জিনাল ইউটিলিটি দিয়ে। ঠিক আছে, এই আমরা যে মানে ডায়মন্ড মানে ওয়াটার ডায়মন্ড প্যারাডক্সটা বলছি, এইটা আমরা সলভ করব মার্জিনাল ইউটিলিটি থিওরি দিয়ে বা মার্জিনাল ইউটিলিটি প্রিন্সিপাল দিয়ে। তো এই যে আমাদের হচ্ছে প্রান্তিক উপযোগ যে মানে থিওরি, এটা দিয়ে আমরা কি বলছি, যেমন ধরেন সৌদি আরবে বালু হচ্ছে অ্যাম্পেল পরিমাণ আছে, তাই না? তাদের বালু হচ্ছে প্রচুর পরিমাণ, তাদের ওখানে অনেক তাপ, এইখানে তাদের পানির হচ্ছে কি একটা ব্যাপক ডিমান্ড। আর আমাদের দেশে দেখেন পানি কিন্তু আমরা যেখানে সেখানে অপচয় করতেছি। তার মানে এই জায়গাটাতে দেখেন তাদের একটা অ্যাভেলেবিলিটি নাই, মানে সহজে পাওয়া যাচ্ছে না জিনিসটা। তাহলে তাদের এই যে অ্যাভেলেবেল না জিনিসটা, নট অ্যাভেলেবেল, তাই না? আর আমাদের কাছে পানি হচ্ছে কি অ্যাভেলেবেল, ডায়মন্ড নট অ্যাভেলেবেল। তার মানে এই যে মার্জিনাল ইউটিলিটি থিওরি আমরা যেটা বলতেছি, যে কোনো একটা জায়গায় যে জিনিসটা অনেক বেশি পাওয়া যায় সেইখানে তার মার্জিনাল ইউটিলিটিটা কি হয়ে যায়, প্রিন্সিপালসটা বলছে আমাদেরকে কমে যায়। এই কারণে পানি আমাদের প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও জিনিসটা যেহেতু অ্যাভেলেবেল, এই মার্জিনাল কি বলে মার্জিনাল ইউটিলিটি প্রিন্সিপালস আমাদেরকে বলছে যে আমাদের যে জিনিসটা সহজে অ্যাভেলেবেল তার মার্জিনাল ইউটিলিটি কি হতে থাকে, কমতে থাকে। এই জন্য এর দাম কম, কিন্তু ডায়মন্ড সব সময় পাচ্ছি না, আমরা সব জায়গায় পাচ্ছি না, এই জন্য এর দাম হচ্ছে কি হচ্ছে অনেক বেশি। যাদের মধ্যে জিডিপির এই ইকুয়েশনটা নিয়ে সমস্যা আছে তাদেরকে বলি ভাই, অ্যাগ্রিগেট ডিমান্ড ইজ নাথিং বাট, এই যে আমরা ওয়াই সমান সমান যেটা পড়েছি সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স,
এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ, অ্যাগ্রিগেট ডিমান্ড জিনিসটা আসলে বা হচ্ছে এটাকে জিডিপিও যদি বলেন কোনো সমস্যা নেই। অ্যাগ্রিগেট ডিমান্ড জিডিপি বা ওয়াই সমান সমান ফর্মুলাটা আসলে এখানে একই, এইটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট, লেবার, কি বলে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি, এগুলো নিয়ে আসলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, একটা গ্রাফ একটু ড্র করি। এই গ্রাফ থেকে আপনাদের যদি হচ্ছে কোশ্চিন করে এরকম ছোট কিছু, যেহেতু আমরা যে একটু আগে অ্যাগ্রিগেট ডিমান্ড ইকুয়েশনটা বললাম যে ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এন এক্স, মানে আমরা যে জিনিসগুলো কনজিউম করতেছি কনজাম্পশন, আমরা যে টাকাটা ইনভেস্ট করতেছি ইনভেস্টমেন্ট, গভর্নমেন্টের যে ব্যয় এবং এক্সপোর্ট ইম্পোর্ট, এই জিনিসগুলো থেকে আমাদের যদি এরকম একটা গ্রাফ দিয়ে বলে যে এইটা হচ্ছে আমার সাপোজ হচ্ছে ধরেন সেভিংস, তাহলে এই জায়গাটাতে খেয়াল করে দেখেন, আমি এটা একটু ফ্ল্যাট করে আঁকাই কার্ভটা। তাহলে আমরা জানি এই জিনিসটাতে দেখেন, এটা আমরা যদি ইনভেস্টমেন্ট কার্ভ বলি, তাহলে এই পয়েন্টটাতে এ পয়েন্টটাতে দেখেন যে আমাদের ইনভেস্টমেন্ট সমান সমান কি সেভিংস, আই ইকুয়াল টু এস, এই বিন্দুটাতে। বাট নিচের এই দুটো অংশ চিন্তা করেন, আমি কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, এই পার্টটার কথা চিন্তা করেন, এইখানে সেভিংস বেশি ইনভেস্টমেন্ট কি কম, তার মানে ইনভেস্টমেন্ট লেস দেন সেভিংস। বাট এই পার্টটা যদি আবার চিন্তা করেন, এই অংশটা এইখানে আবার উল্টা, এখানে সেভিংস বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে কি, সেটা আমি একটু ক্লিয়ার করে দেই, এটা হচ্ছে আমাদের কি সেভিংস। তাহলে এখানে এই অংশটা আমাদের সেভিংস বেশি হচ্ছে, কিন্তু এই পার্টটাতে আমরা যদি বলি এইখানে আবার ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে। তার মানে আমরা তিনটা হচ্ছে পয়েন্ট পেলাম। এই পয়েন্টটাতে আমরা এ বিন্দুতে আমরা বলছি যে এক নাম্বার কেসে আমরা বলতেছি যে আমাদের ইনভেস্টমেন্ট সমান সমান কি হচ্ছে সেভিংস। তার মানে এখানে হচ্ছে দেখেন জাতীয় আয় হচ্ছে কমে যাচ্ছে, মানে ইকুয়াল আমরা বলতেছি যে সরি, এটা হচ্ছে আমাদের জাতীয় আয়ের কি ভারসাম্য এক না, এই যে এই কেসটাতে। আর দুই নাম্বার কেসে আমরা যদি বলি ইনভেস্টমেন্ট যদি হচ্ছে গ্রেটার দেন সেভিংস হয়, আরেকটা কেস আমরা বলতেছি ইনভেস্টমেন্ট যদি লেস দেন কি হয় সেভিংস। তাহলে ইনভেস্টমেন্ট যদি লেস দেন সেভিংস হয় তাহলে আমাদের সঞ্চয় কি হচ্ছে কমে যাচ্ছে, আর ইনভেস্টমেন্ট যদি বেশি হয় তাহলে আমাদের সঞ্চয় বাড়তেছে, কারণ সঞ্চয় বাড়লেই আমরা জানি ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে কি, মানে সেভিংস মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। তো এরকম ছোটখাটো দিয়ে যদি হচ্ছে গ্রাফ দিয়ে যদি কোশ্চিন করে যে ইনভেস্টমেন্ট মানে হয়তো কোনো পয়েন্ট যদি আমাদেরকে মেনশন করে দেয় বা কোনো শ্যাডেড দিয়ে যদি কোশ্চিন করেই ফেলে, তাহলে আমরা আশা করি বুঝতে পারবো যে এইটা হচ্ছে আমাদের জাতীয় ভারসাম্য। আর এই জায়গাটাতে যে দেখেন সেভিংস হচ্ছে বেশি হচ্ছে, কিন্তু এই জায়গা থেকে যেহেতু এটা হচ্ছে যেহেতু ইনভেস্টমেন্ট কার্ভ, তাহলে এই পাশে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা বেশি আছে গ্রেটার দেন কি সেভিংস এর চেয়ে। সো এই কনসেপ্ট গুলো আশা করি আপনারা জানেন। গতকালকে আমি ইলেকট্রিসিটি যাওয়ার কারণে যেহেতু ক্লাস নেই নাই, এই ক্লাসটা অফ হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি 2 থেকে 3 মিনিট একটা বিরতি দিব, তারপরে ইনশাল্লাহ আবার ক্লাস হবে। যাদের হচ্ছে সুযোগ আছে আপনারা জয়েন করার চেষ্টা করবেন। তাহলে সেম ভাবে আমরা হচ্ছে আরেকটা কার্ভ যদি দেখি এবং সেটাকে আমরা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই এবং অ্যাগ্রিগেট ডিমান্ড এই কনসেপ্টে যদি হচ্ছে আমরা দেখি, এখান থেকে আমাদের যদি ইনকাম এবং হচ্ছে আমরা যে সাপোজ বা ওয়াই এক্স অক্ষ একটা দিলাম, এইখানে অনেকগুলো ঘটনা হচ্ছে দেখেন, এই বিন্দুটাতে আমরা পাচ্ছি, এটা একটু চেঞ্জ করে দেই, সাপোজ আমরা এ বিন্দুতে দেখেন যে আমাদের এক নাম্বার কেস হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড সমান সমান হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই, এই দুটাতে হচ্ছে আমাদের সেম। তার মানে এখানে আমরা ভারসাম্য অবস্থা পাচ্ছি। এই উপরের অংশটা যদি দেখেন, উপরে হচ্ছে সেভিংস বেশি আছে, তাহলে অ্যাগ্রিগেট সেভিংস ইজ গ্রেটার দ্যান অ্যাগ্রিগেট ডিমান্ড। তাহলে এইটাতে আমাদের যেহেতু হচ্ছে সেভিংস বেশি, তাহলে আমাদের আয় স্তর হচ্ছে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এইটাতে আমাদের আয়ের স্তর বাড়ছে। 3 নাম্বার কেসে এইটাতে আমরা দেখতেছি যে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড যদি লেস দেন অ্যাগ্রিগেট সাপ্লাই হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের আয় স্তর কমে যাচ্ছে। তার মানে আমাদের
একটাতে হচ্ছে ভারসাম্য অবস্থা পাচ্ছি, একটা পার্টে হচ্ছে আমরা পাচ্ছি কোথাও এগ্রিগেট সাপ্লাই বেশি, কোথাও হচ্ছে এগ্রিগেট ডিমান্ড বেশি। সামনে যেহেতু টানা 3-4 দিন অফিস বন্ধ, আমি চেষ্টা করব ক্লাসের বাইরেও হয়তো লাইভ না নিতে পারলেও ওই জিনিসগুলো রেকর্ড করে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে জায়গাগুলো বেশি প্রবলেম মনে হচ্ছে সেগুলো একটু কাইন্ডলি জানাবেন। ওকে, তাহলে আমরা যেহেতু একদম কিছু বেসিক টপিকস বললাম, তাহলে আমরা আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলি যে ইকুয়েশনগুলো আমরা বলতেছিলাম যে সাপোজ ডিমান্ড ইকুয়েশন, আমাদের প্রাইস অফ এক্স, কোনো এক্স দ্রব্যের দাম, তারপরে ধরেন আমাদের ইনকাম, এরপরে ধরেন আমাদের টেস্ট, অথবা ধরেন প্রাইস অফ অন্য একটা মানে ওয়াই দ্রব্যের দাম। এই আমাদের যে জিনিসগুলো ছিল এগুলো মিলে আমরা বলতেছিলাম যে আমাদের কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে এ মাইনাস সাপোজ বিপি, যেখানে হচ্ছে এ হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, বি হচ্ছে আমার একটা কি এই যে আমাদের বলছি এটার একটা হচ্ছে সহগ, এই হচ্ছে আমাদের। এবং আমরা ল অফ ডিমান্ড জানি, ল অফ ডিমান্ড এবং ল অফ সাপ্লাই, এই জিনিসগুলো আমরা জানি যে হচ্ছে আমাদের জিনিসের যদি দাম বেড়ে যায় তাহলে হচ্ছে আমাদের চাহিদা কি হবে, কমে যাবে। আর যদি জিনিসের দাম বাড়ে তাহলে তারা সাপ্লাই কি করবে, বাড়ায় দিবে, অথবা ভাইস ভার্সা, এই জিনিসগুলো আমরা জানি। সো অনুরূপভাবে আমরা যদি কোয়ান্টিটি সাপ্লাই বলি, সেটাও অনেকভাবে, একটা হচ্ছে প্রাইস অফ এক্স, প্রাইস অফ ওয়াই, অথবা ধরেন হচ্ছে আমাদের এরকম তাদেরও যে বাজেট টাজেট আছে বা টেস্ট, এই ধরনের জিনিসগুলোকে বলতেছি মাইনাস সি প্লাস, হয়তো বা সাপোজ আমরা বললাম যে ওয়াই সমান সমান এ এক্স প্লাস বি। এই হচ্ছে আমাদের একটু যে ডিমান্ডের ইকুয়েশন এবং সাপ্লাইয়ের ইকুয়েশন, এগুলো মিলে যে ভারসাম্য হয়, সেই ভারসাম্যটা সমান সমান আমরা জানি যে কোয়ান্টিটি ডিমান্ড সমান সমান কোয়ান্টিটি সাপ্লাই। এইটার আমরা আগে একটা ভ্যালু দেখেছিলাম। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা বেসিক দেখলে একটু আমরা অনেকের ইলাস্টিসিটিতে বলছেন যে প্রবলেম, সেটা একটু আলোচনা করার চেষ্টা করি। আগেও ইলাস্টিসিটির ক্লাস আছে, দেখে নেবেন। এখানে আমি শুধু একদম একেবারে কি পয়েন্টগুলো ফোকাস করার চেষ্টা করতেছি। তো আমরা যখন স্থিতিস্থাপকতা পড়বো, এটাতে আমরা আসতেছি কারণ হচ্ছে আমরা বলতেছি আমাদের ল অফ ডিমান্ড এবং সাপ্লাই থেকে যা জানতেছি, কিন্তু একজ্যাক্ট কত পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা আমরা জানি না। একেবারে আমরা একজ্যাক্টলি পরিমাপ করার জন্য যে কতটুকু পরিবর্তন হচ্ছে এই মাপার জন্য আমরা ইলাস্টিসিটি ফর্মুলাটা ব্যবহার করতেছি। যে আমাদের হচ্ছে একটা ফর্মুলা বলতেছি যে দ্রব্যের হচ্ছে মানে দামের হচ্ছে পরিবর্তনের ফলে, বা ডেল হচ্ছে আমরা বলতেছি সাপোজ কোয়ান্টিটি ডিভাইডেড বাই ডেল্টা প্রাইস ইনটু আমরা নরমালি বলি প্রাইস ডিভাইডেড বাই কোয়ান্টিটি। এই হচ্ছে আমাদের কি ইলাস্টিসিটি। তার মানে আমাদের প্রাইসের কি ধরনের পরিবর্তন হচ্ছে, ডেল্টা মানে আপনারা জানেন পরিবর্তন, তাহলে দামের পরিবর্তনের সাথে পরিমাণ আমাদের কোয়ান্টিটির কি পরিবর্তন হচ্ছে, এবং আমাদের যে ইনিশিয়াল দাম আছে এবং ইনিশিয়াল যে কোয়ান্টিটি আছে, এই ফর্মুলাটাতেই আমরা বসালে মূলত ইলাস্টিসিটি পেয়ে যাই। এখন আমরা সাপোজ এটাকে যদি আমরা ই বা ওয়াই যেটাই বলি, এই ওয়াই এর ভ্যালু যদি আমাদের গ্রেটার দেন 1 হয় তাহলে সেই দ্রব্যটাকে আমরা লাক্সারি বা বিলাস দ্রব্য বলেছিলাম, আর এর ভ্যালুটা যদি আমাদের লেস দেন হয় 0 তাহলে সেটাকে আমরা বলি ইনফেরিয়র বা নিকৃষ্ট দ্রব্য বলেছিলাম। এগুলো আমাদের খুবই মৌলিক জিনিস, এগুলো আমাদের জানতে হবে। আমরা যে ভ্যালুগুলো পাবো ইলাস্টিসিটি অফ ডিমান্ড অথবা ইলাস্টিসিটি সাপ্লাই যেটাই বলি, আমরা যখন প্রোডাক্টের কথা বলতেছি তখন যদি আমাদের ইলাস্টিসিটি 1-এর চেয়ে বড় হয়, আমরা এই ম্যাথ করে যে মানগুলো পাবো, এই ম্যাথটা আমরা যখন সলভ করব সেটার একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয় তখন আমরা এটা বলছি যে এটা হচ্ছে আমাদের লাক্সারিয়াস দ্রব্য, আর যদি লেস দেন হয় তাহলে আমরা বলেছি নিকৃষ্ট দ্রব্য। আচ্ছা, তারপরে আমরা সাপ্লিমেন্টারি এবং মানে সরি আমাদের যে কমপ্লিমেন্টারি গুডস আছে এবং সাপ্লিমেন্টারি গুডস আছে, এই জিনিসগুলো আলোচনা করেছি। এখান থেকে আমাদের এক্সাম্পল পড়তে হবে, কারণ এখান থেকে পরীক্ষা হচ্ছে দিয়ে দিতে পারে যে হচ্ছে নিচের কোনটি কমপ্লিমেন্টারি গুডসের উদাহরণ, বা কোনটি হচ্ছে পরিপূরক এবং কোনটি হচ্ছে পরিবর্ধক, এই উদাহরণগুলো দিতে পারে। আচ্ছা, এরপরে আমরা জানি ইলাস্টিসিটির কয়েকটা 5 ধরনের টাইপ যদিও থাকে, আমাদের মূলত ফোকাস করতে হবে 3 ধরনের। ঠিক আছে, যে এই 3 ধরনের ডিমান্ড যেগুলোতে মূলত হয়। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, এই জিনিসটা একটু মুখস্থই রাখবেন, যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেটা,
প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেটা, সেটা অলওয়েজ নেগেটিভ। এই জিনিসটা আপনারা একটু মুখস্থ রাখবেন। হ্যাঁ, যে যদি কোশ্চিন করে যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এর ভ্যালুটা কেমন, অলওয়েজ নেগেটিভ। এইটা একটু এর বাইরে মনে রাখবেন ব্যতিক্রম হিসেবে। ওকে, তাহলে এখন আমরা এই যদিও হচ্ছে 5 ধরনের বলে, কিন্তু আমাদের জন্য সবচেয়ে হিট পয়েন্ট যেগুলো সেইটা আগে বলে দেই। সেটা হচ্ছে আমাদের যদি আমি ইংলিশে বলতেছি, আপনার প্রত্যেকটা বাংলা একটু কাইন্ডলি দেখে নেবেন, এটা বোঝাইতে আমার হচ্ছে আসলে ইজি হবে। তো আমরা যখন প্রথমে ইলাস্টিক ডিমান্ড বলি, সেইটা হচ্ছে আমাদের গ্রেটার দ্যান 1, এবং এর আমরা কতগুলো কন্ডিশন বলেছিলাম, যে কোয়ান্টিটি ডিমান্ড গ্রেটার দ্যান প্রাইস, কোয়ান্টিটি ডিমান্ড গ্রেটার দ্যান প্রাইস হবে, এবং তখন এই দ্রব্যটা হবে আমাদের সাবস্টিটিউট। আমি আবারও বলছি যে এদের পরে হয়তো 5 ধরনের পড়বেন, বাট ফোকাস করবেন মূলত এখন যে 3 ধরনের বলতেছি সেইখান থেকে কোশ্চিনের জন্য। যখন আপনাকে বলবে ইলাস্টিক ডিমান্ড, এটা তো আমাদের আগে বললাম যেটা হচ্ছে এর বাইরে, আপনারা আলাদা করে একটু মনে রাখবেন যে প্রাইস ইলাস্টিসিটি অলওয়েজ নেগেটিভ। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, বা যেটাকে আপনারা সংক্ষেপে বলেন পিইডি, এটা একটু এর সাথে আলাদা করে, এখানে গোলান প্যাঁচা মানে দরকার নাই প্যাঁচ লাগানোর, এটা একটা আলাদা জিনিস। আর এখন আমরা যে 3 ভাগে মূলত দেখব, সেটা হচ্ছে যদি ইলাস্টিক ডিমান্ড হয় তাহলে সেটা আমাদের ভ্যালু 1 হবে, এবং এটা হচ্ছে অলওয়েজ গ্রেটার দ্যান কি হবে, প্রাইস। সেটা আমাদের কোন ধরনের দ্রব্য, আমাদের সাবস্টিটিউট যে গুডস গুলো আছে, সেই সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে কোয়ান্টিটি ডিমান্ড অলওয়েজ প্রাইসের থেকে বড় হবে। সেটা আপনার এখন ক্লথ হইতে পারে, সেটা আপনার টি এবং কফি হতে পারে। তো এই ধরনের আরো যতগুলো উদাহরণ আছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা বলবো যে সবসময় এটা কি হবে, প্রাইস ইলাস্টিসিটি গ্রেটার দ্যান হবে। এখন আমরা 2 নাম্বার কেসে দেখবো যদি ইনইলাস্টিক হয়। ঠিক আছে, ইনইলাস্টিক হলে এটা লেস দ্যান 1, এটা লেস দ্যান 1 হবে। আর এই যে কন্ডিশনটা ঠিক উল্টে যাবে, এখানে আমরা কোয়ান্টিটি ডিমান্ড গ্রেটার দ্যান বলছিলাম, কিন্তু এটা কোয়ান্টিটি ডিমান্ড লেস দ্যান হবে। আর এইটাতে আমরা বলবো ফুল সাবস্টিটিউট বলবো না, বলবো যে যেগুলোর কিছু সাবস্টিটিউট আছে, ফিউ সাবস্টিটিউট গুডস। ঠিক আছে, ফিউ সাবস্টিটিউট হইতে পারে কি, সাপোজ গ্যাসোলিন হতে পারে, হ্যাঁ, যে একটু ক্রুড অয়েলটা এটার চেয়ে আরেকটু ভালো, বা এটার কোয়ালিটি একটু কম বেশি এরকম হইতে পারে। অথবা এক সেন্সে ড্রাগ বলতে পারেন, যে দেখেন H+ আমরা যে খাই, বা প্যারাসিটামল যেটা খাই, সবাই কিন্তু দেখেন আমরা নাপাকেই বেশি চিনি, অথবা আমরা H+ কেই চিনি। আরো কিন্তু অনেক কোম্পানির আছে, কিন্তু সেগুলোকে আমরা নিচ্ছি না, তাদের সাও কিন্তু এই জিনিসটা আমাদের কাছে জনপ্রিয় হয়ে গেছে, যে নাপা, মাথা ব্যথা হলেই নাপা, আর হচ্ছে H+ আমরা খাচ্ছি। তার মানে এই যাদের ফিউ সাবস্টিটিউট আছে, তাদের এগুলো সাধারণত কি হবে, ইনইলাস্টিক হবে, এবং ইনইলাস্টিকের ভ্যালুটা লেস দ্যান 1 হবে। এই জিনিসটা আমার মনে হচ্ছে এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে একটু জটিল কোশ্চিন দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এইটার হচ্ছে মানে ইনইলাস্টিক কিনা, অথবা হচ্ছে এটা ইলাস্টিক কিনা, এই জিনিসটা দিতে পারে। আর 3 নাম্বার যেটা বলতেছি সেটা ইউনিট ইলাস্টিক। এইটা নিয়ে কারোই সমস্যা হবে না, কারণ এর মান যদি 1 চলে আসে তাহলে মনে করবেন যে এইখান থেকে সহজ কোশ্চিন দিছে। তাহলে আমি ওই 5টাতে না গিয়ে প্রথম যে 3 ভাগ বললাম, প্রথম হচ্ছে যদি আমাদের ম্যাথ করে ভ্যালুটা, এই যে আমরা যে একটু ম্যাথ একটু আগে ফর্মুলাটা দেখালাম, আমি আবারও দেখাবো, তাহলে আমাদের ম্যাথ করে যদি ফর্মুলা গ্রেটার দ্যান 1 আসে তাহলে আমরা বলতেছি ইলাস্টিক ডিমান্ড। আর যদি হচ্ছে আমরা এখানে ম্যাথ করে মানটা হচ্ছে 1 এর চেয়ে কম পাই, তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড। এবং ইনইলাস্টিকে এখানে আমরা বলতেছি প্রাইস হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড গ্রেটার দ্যান প্রাইস সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে, আর এইখানে বলতেছি কোয়ান্টিটি ডিমান্ড লেস দ্যান প্রাইস, সেটা হচ্ছে আমাদের ফিউ সাবস্টিটিউট গুডস আছে। টি কফিতে আমাদের ভ্যালুটা গ্রেটার দ্যান 1 আসবে। আর এরকম যদি নাপা, প্যারাসিটামল অথবা অন্য কোনো হচ্ছে কোম্পানিকে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে সেটা লেস দ্যান 1 আসবে। আর অঙ্ক করে যখন 1 আসবে সেটা হচ্ছে আপনার ইউনিট ইলাস্টিক। এইটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন জন্মাবে না, কনফিউশন জন্মাবে হচ্ছে এইগুলাতে। তাহলে আমরা গ্রেটার দ্যান 1 হলে বলবো ইলাস্টিক, আর লেস দ্যান 1 হলে বলবো সেটা হচ্ছে ইনইলাস্টিক। আশা করি এইটা নিয়ে আপনাদের খুব একটা প্রবলেম হবে না। সো সামারি, এটা যদি আবার সাপ্লাইয়ের ক্ষেত্রে বলে তাহলে একই কথা। যদি হচ্ছে আমাদের ইলাস্টিক সাপ্লাই বলবো, এটা তো আমরা যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতেছি, কিন্তু যদি আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই হয়, ঘটনা একই, সবই একই জিনিস। যে আমার ইলাস্টিক সাপ্লাই কোনটাকে বলবো, ইলাস্টিক সাপ্লাই আমি বলবো যদি গ্রেটার দ্যান 1 হয়। তার মানে আমার ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে সেটাকে আমি ইলাস্টিক সাপ্লাই বলবো। 2 নাম্বার যদি হচ্ছে আমি ইনইলাস্টিক কখন বলবো,
ইনইলাস্টিক সাপ্লাই আমি বলবো যদি লেস দ্যান 1 হয়, আর ইউনিট নিয়ে আমাদের কারোই কোনো কনফিউশন নাই, কারণ এটার মান আসবে কি 1। তাহলে আমাদের প্রাইস ইলাস্টিসিটি সাবস্টিটিউট বলুক অথবা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড বলুক, আমাদের আশা করি এই যদি এরকম বেসিক যদি কোনো কোশ্চিন দেয় তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আর এরপরও আপনারা একটু চাইলে সেটা চ্যাট জিপিটি হোক বা হচ্ছে গুগলে একটু হয়তো দিতে পারেন যে এমসিকিউ প্র্যাকটিস অফ ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটি যে 2-4টা হচ্ছে কোশ্চিন আসবে সেগুলো একটু আপনাদের হাতে সময় থাকলে যদি কোনো বইয়ে ভালো হচ্ছে বেশি হচ্ছে উদাহরণ না পান সেখান থেকে একটু দেখতে পারেন। ওকে, তাহলে আমাদের একটা প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের ফর্মুলা যদি আমরা বলি তাহলে আমরা বললাম যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, সরি কোয়ান্টিটি ডিমান্ড তো বলবো না যেহেতু সাপ্লাই বলতেছি, কোয়ান্টিটি সাপ্লাই বলবো আমরা, ডিভাইডেড বাই হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন হচ্ছে প্রাইস। তাহলে এই হচ্ছে আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের আমরা যদি বলি যে আমাদের প্রাইসের পরিবর্তনের ফলে যোগানের কেমন পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। আর প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি বলছিলাম যে আমাদের ডিমান্ডের বা চাহিদার কি পরিবর্তন হচ্ছে, আমাদের ডিমান্ড বা চাহিদার পরিবর্তন হচ্ছে প্রাইসের কারণে, প্রাইস চেঞ্জের কারণে আমাদের ডিমান্ডের কি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আর প্রাইসের কারণে সাপ্লাইয়ের কি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। প্রথমেই শুরুতে বলছিলাম যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আপনাদের যদি মনে না থাকে আবারও মনে রাখবেন এটা অলওয়েজ কি হবে নেগেটিভ। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা সব সময় অলওয়েজ নেগেটিভ। এটা যেহেতু একটু ব্যতিক্রম কোশ্চিন যদি দিয়ে দেয় তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড সব সময় নেগেটিভ হবে। আরেকটা জিনিস এখানে আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যদি আমাদের নরমাল গুড হয়, হ্যাঁ অথবা বললাম কিনা জানি না, আমি আবার একটু বলে দিচ্ছি, যদি নরমাল গুড হয় তাহলে সেটা হচ্ছে আমাদের পজিটিভ হবে, আর যদি আমাদের ইনফেরিয়ার হয় সম্ভবত বললাম, যদি না ওইটা মনে হয় সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে বললাম কমপ্লিমেন্টারি এবং সাবস্টিটিউট, তাহলে নরমাল হলে আমাদের সবসময় পজিটিভ আর ইনফেরিয়ার হলে সবসময় সরি এই যে নেগেটিভ। এই যে এরকম টুকটাক ভুল করলে আপনারা এটাকে বাইবেল মনে করবেন না, আমার এই ভুলগুলোকে আপনারা হয়তো কমেন্টস করবেন অথবা হচ্ছে ভুলগুলোকে অবশ্যই ধরাই দিবেন যেটা ডাউট মনে হবে। তাহলে আমরা নরমাল গুড হলে আমরা ভ্যালুটা হচ্ছে পজিটিভ পাবো, এবং আমাদের ইনফেরিয়র বা নিকৃষ্ট যদি গুড হয় আমরা সাধারণ দ্রব্য বলি, আমি সবগুলোর বাংলা বলতেছি না কাইন্ডলি একটু দেখে নেবেন। আর নিকৃষ্ট যেগুলো দ্রব্য দেখেন ইনফেরিয়র বললে ভালো, নিকৃষ্ট বললে একটু কেমন কেমন লাগে তাই না, তাহলে আমাদের ইনফেরিয়র গুডস হলে এটা নেগেটিভ হবে, আর যদি সাধারণ হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সাধারণ যদি গুডস হয় তাহলে সেটা হচ্ছে এই পজিটিভ হবে। এই ক্লাসটা আমি আসলে ডিটেলস আগেও নিয়েছিলাম, আপনারা একটু কাইন্ডলি এইটা এবং ওইটা মিলে দেখে কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন। তো ওখানে আমি উদাহরণ দিয়েছিলাম আগের ক্লাসে, আজকে আর দিচ্ছি না, সাবস্টিটিউট গুডস এর উদাহরণ এবং কমপ্লিমেন্ট গুডস এর উদাহরণ দিয়েছিলাম। আমি যেহেতু খুব বেশি ম্যাথ প্র্যাকটিস করাই নাই আগের ম্যাথটা একটু আবারও বলছি, একটু আমি দ্রুত লিখছি যে একটা আইসক্রিমের দাম আমাদের একটা আইসক্রিমের দাম হচ্ছে ধরেন সাপোজ 10 টাকা, তো 10 টাকা থেকে বেড়ে 12 টাকা হয়েছে, হ্যাঁ ধরেন গরম পড়ছে যে কয়েকদিন, তাহলে আইসক্রিমের দাম 10 টাকা থেকে বেড়ে 12 টাকা হয়েছে। তাহলে পরের লাইনে যার আগে এখানে এতটুকু ক্লিয়ার করি যে আমাদের যে আইসক্রিমের দাম আগে 10 টাকা ছিল এখন হচ্ছে 12 টাকা হয়েছে, তার মানে এটাকে আমরা যদি প্রাইস বলি, ইনিশিয়াল প্রাইস যদি বলি তাহলে এটাকে আমরা ডেল পি বা হচ্ছে পরিবর্তন প্রাইস বলছি, এখানে হচ্ছে 2 টাকা বাড়ছে। তাহলে আপনারা জানেন যে এখন যেহেতু দাম যেহেতু বেড়ে গেছে তাহলে চাহিদা কি হয়ে যাবে, ল অফ ডিমান্ড অনুযায়ী কমে যাবে। তাহলে আপনি ধরেন আগে 50টা ধরেন হচ্ছে আইসক্রিম মাসে খেতেন, ধরেন যে এবং চাহিদা হচ্ছে আগে আপনি 50টা ধরেন এক মাসে আইসক্রিম কিনতেন, এইখান থেকে কমে 50টা থেকে কমে এখন ধরেন আপনি 40টা হয়েছে। তাহলে এইখানটাতে আপনি খেয়াল করেন এখানে হচ্ছে আপনার আগে আপনি ইনিশিয়ালি হচ্ছে 50টা ধরেন এক মাসে আইসক্রিম কিনতেন, এখন দেখা গেল আপনি 40টা কিনতেছেন।
আর এইটাতে আমরা পেলাম দাম হচ্ছে যখন 10 টাকা ছিল তখন আপনি 50টা নিতেন, আর যখন দাম বেড়ে গেল 12 টাকা হলো তখন আপনি কিনতেছেন এক মাসে ধরেন আইসক্রিম কয়টা, 40টা। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে যদি বলে চাহিদার দাম কত হবে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত? তো এই টাইপসের যদি ছোট ছোট কোশ্চিন দেয় তাহলে আমরা এটা কিভাবে সলভ করব দেখেন। তাহলে আমরা স্টেপ 1-এ দেখেন আমরা প্রাইস 1 বলতেছি 10, একটু আগে যেটা বললাম আমাদের প্রথম যেটা দাম ছিল সেটাকে আমরা বলতেছি প্রাইস 1, আর প্রাইস 2 বলতেছি হচ্ছে কত, 12 টাকা। এই যে এটাকে বলতেছি প্রাইস 2। ঠিক আছে, তাহলে আমাদের দাম আগে হচ্ছে এটা 10 টাকা ছিল, এখন দাম পরিবর্তন হয়ে গেল কত টাকা, 12 টাকা। তাহলে আমরা ডেল পি বলবো, ডেল পিটা হচ্ছে পরিবর্তন, দামের কত পরিবর্তন হলো। এটা আমি খুব সহজে এখানে বিয়োগ করে দেখাচ্ছি, বা এটা যদি আমরা এভাবে একটু বলি যে P2 মাইনাস P1, আপনি পরীক্ষায় অবশ্যই এগুলো লিখবেন না, আপনি জানেন এটা 2 হবে, সরাসরি উত্তর লিখবেন, জাস্ট এমন ক্লাসের সুবিধার্থে একটু লিখে দিলাম। তাহলে এখানে আমাদের দামের পরিবর্তন আমরা পেয়ে গেলাম কত, 2 টাকা। আমাদের স্টেপ 1 শেষ, যে আমরা আমাদের একটা আগে দাম ছিল 10 টাকা, এখন বেড়ে হয়েছে 12 টাকা। আমরা একটু এটা ম্যাথের সাজানোর জন্য নোটে মানে এটাকে হচ্ছে আমরা বিভিন্ন ভেরিয়েবল ইউজ করতেছি। তাহলে আমরা প্রাইস 1 ধরে নিলাম, মানে P1 ধরে নিলাম 10 টাকা, P2 ধরলাম 12 টাকা, এবং আমরা ডেল পি কে বলতেছি আমাদের হচ্ছে ডেল্টা পিটা হচ্ছে প্রাইসের পরিবর্তন, দামের কত পরিবর্তন হলো। তাহলে আমাদের এখানে দামের হচ্ছে ঝামেলাটা শেষ, আমরা দামের একটা কনফিউশন মানে ক্লিয়ার হয়ে গেলাম। এই ম্যাথগুলো বিভিন্ন ভাবে করা যায়, আমার এই যে নিয়ম করাচ্ছি আপনাকে এইভাবে করতে হবে কোনো কথা নাই, এটা 2-3 ভাবে করা যায়, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। তাহলে দেখেন আমরা যদি এখন স্টেপ 2-তে আসি, যে এই দামের শতকরা কত পরিবর্তন হলো। ঠিক আছে, যে দামের শতকরা পরিবর্তন কত হলো। তাহলে দামের শতকরা পরিবর্তন আমরা কিভাবে বলবো, আমাদের P1 বেস দাম যেটা ছিল এইখান থেকে হচ্ছে দামের পরিবর্তন কত হলো, এটাকে আমরা হচ্ছে 100% দ্বারা কি করতেছি, গুণ করতেছি, বা যেহেতু সবগুলো ইংলিশে লিখলাম আমি এটাকে 100%-এ দিলাম। তাহলে এখানে দেখেন আমাদের হচ্ছে দাম হচ্ছে আগের দাম ছিল কত টাকা, আমাদের আগের দাম ছিল 10 টাকা, প্রোডাক্টের দাম ছিল আগে প্রথমে হচ্ছে কত টাকা, 10 টাকা, বেড়ে হয়েছে 12 টাকা, কিন্তু আমার এখানে তো ডেল পি জানতে চাইছে, মানে দামের পরিবর্তন কত। তাহলে আমার পি হচ্ছে আগের প্রাইস ছিল হচ্ছে আমার কত, 10 টাকা, আর এই বাড়লো কত, 2 টাকা। তাহলে এটা আমি 2 উপরে দিলাম, দিয়ে আমি এটার হচ্ছে শতকরা বের করব। তাহলে আমরা জানি এটার আমরা শতকরা যদি বের করি, এটার ক্যালকুলেশন করে আমরা পেলাম কত, 20%। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যে জিনিসটা পেলাম, যে আমরা দামের শতকরা পরিবর্তনটা বের করে ফেললাম। এবার চাহিদার ক্ষেত্রে যদি আসেন, তাহলে দেখেন আমাদের আগের চাহিদা বা প্রাথমিক চাহিদা 3 নাম্বার স্টেপ আমরা যেটা বের করতেছি, যে প্রাথমিক চাহিদা কত ছিল। তাহলে প্রাথমিক চাহিদা আমরা এটাকে কোয়ান্টিটি 1 ধরে নিচ্ছি। আপনি প্রথমে 50টা আইসক্রিম কিনতেন মাসে, ঠিক আছে, এখন হচ্ছে আপনার চেঞ্জ হয়ে গেল কত, 40। তাহলে আমরা চূড়ান্ত বলতেছি বা পরিবর্তন যেটাই বলি, তাহলে আমরা চূড়ান্ত পরিবর্তন বলতেছি, এটাকে আমরা বলছি কত, সাপোজ Q2, আগের মতো বিয়োগ করবেন, চূড়ান্ত পরিবর্তন কত পেলাম, 40। তাহলে এইখানে আমরা যদি এখন বলি যে আমাদের ডেল কিউ কত, অথবা হচ্ছে আমাদের এখানে দামের পরিবর্তন হয়েছিল, এবার হচ্ছে পরিমাণের পরিবর্তন কত, তাহলে যে আগের মতো Q2 মাইনাস Q1 করে এখানে আপনি পেলেন কত, -10, কিন্তু কারণ আমরা যে Q2 মাইনাস Q1 যদি করি তাহলে এখানে আমরা 40 বিয়োগ যখন 50 করতেছি তখন পেয়ে যাচ্ছি মাইনাস কত, 10। তাহলে আমরা দামের যেহেতু শতকরা পরিবর্তনটা বের করছিলাম, এবার আমরা যে চাহিদা বের করলাম, তাহলে চাহিদার শতকরা পরিবর্তনটা দেখব। তাহলে চাহিদার শতকরা পরিবর্তন আমরা যখন বের করতেছি, তাহলে আমাদের আগের একটা চাহিদা ছিল, তারপরে এই চাহিদার একটা পরিবর্তন হলো, ইনটু আমরা শতকরা 100 দ্বারা গুণ করতেছি। সো এইটা যদি আপনি ক্যালকুলেশন করেন, যে আমাদের আগের হচ্ছে চাহিদা ছিল আপনার কত টাকা, 50, আপনি ইনিশিয়ালি নিতেন কত, 50 আগে মাসে, এখন কিউ আপনার হয়ে গেল কত, -10, ইনটু আপনি 100 দ্বারা গুণ করে এখানে পেয়ে গেলেন -20%।
ঠিক আছে, তাহলে আমরা এই স্টেপগুলো দেখি। আমরা এগুলো হচ্ছে এমনি খাতাতে সংক্ষেপে যে জিনিসটা বের করে ফেলবো, যে আমার আগে দাম কত ছিল, পরে দাম কত হয়েছে, দামের পরিবর্তন কত হয়েছে, এবং দামের আমি শতকরা বের করে ফেললাম। এটার আমি আরেকটা স্টেপ দেখাবো, জাস্ট একটু ভেঙে ভেঙে বলতেছি, পরীক্ষায় আমরা এত ডিটেলস করব না। এরপরে আমাদের প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপে চাহিদার সম্পর্কে আছে। আগের চাহিদা কত ছিল, এরপরে হচ্ছে আমাদের চাহিদা কত, দেন আমাদের চাহিদার পরিবর্তন কত, এবং চাহিদার আমরা শতকরা পরিবর্তনটা বের করলাম। এই দুটা যে জিনিস পেলাম, এখন আমরা ফাইনালি যদি বলি যে আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত, তাহলে আমরা বলতেছি এই যে জিনিসটা বের করলাম, চাহিদার শতকরা পরিবর্তন আর হচ্ছে আমাদের দামের যে শতকরা পরিবর্তন পেলাম, এইটা আমরা -20% ভাগ যদি আমরা 20% দিই, তাহলে দেখেন অঙ্কটা করে আমরা পেলাম -1, বা আমরা তো ভ্যালুগুলো কি বলে অ্যাবসলিউট ধরি। তাহলে আমরা এই যে অঙ্কটা করলাম, করে আমরা একটু আগে পড়লাম যে ইউনিট ইলাস্টিসিটি, কারণ এর মান আসছে কত 1, তাহলে এর যদি 1 মান আসে তাহলে সেটাকে আমরা বলছি ইউনিট ইলাস্টিক। সো এই জিনিসগুলো আপনারা পরীক্ষায় খুবই সিম্পলি যেভাবে করবেন, যে খাতায় জাস্ট একটু নোট করে করে, যে এখানে কত আছে 10, এখানে কত 12, তাহলে সরাসরি ডেল পি কত। আচ্ছা, আমি ওই ফর্মুলাটাকে লিখি, তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে কিছু জিনিস একটু ইরেজ করে দেই। ঠিক আছে, আমি এই পার্টটা একটু ডিলিট করে দিই, দিয়ে ফর্মুলাটা একটু লিখে দেখাই। আচ্ছা, তার মানে আমরা এই জিনিসটাতে সরাসরি যেভাবে লিখব, যে সাপোজ আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই বলি আর ডিমান্ড যেটাই বলি, তাহলে বা এটা আমরা যেহেতু হচ্ছে প্রাইস নিয়ে পড়লাম সেটাই বলি, তাহলে আমাদের ডেল পি ইন্টু হচ্ছে ডেল কিউ ইন্টু হচ্ছে পি ডিভাইডেড বাই কি কিউ। তাহলে এইখানে আমরা সরাসরি এই মানগুলো যদি বসাই, হ্যাঁ, যে আমাদের কত পরিবর্তন হলো। আগের প্রাইস, ইনিশিয়াল প্রাইস কত ছিল 10 টাকা, আগের কোয়ান্টিটি ছিল কত 50, এরপরে আমাদের এই যে পরিবর্তন হচ্ছে কত হয়েছিল, এই দামের পরিবর্তন হয়েছিল 2, তাই না, যে 12 থেকে আমরা 10 যখন বিয়োগ করছিলাম। তারপর হচ্ছে আমাদের চাহিদার পরিবর্তন কত হয়েছে 10। তো এই জিনিসগুলো যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা কত পাচ্ছি 10, এইখানে পাচ্ছি 5, এইখানে কেটে দিচ্ছি 2, কেটে দিলে কত পাচ্ছি 1। তার মানে আমি আপনাকে বলি নাই যে এতক্ষণ আমি যে জিনিসগুলো এক্সপ্লেন করলাম আপনি এইভাবে লিখবেন, নট, আপনি জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবেন। আমরা পার্সেন্ট আকারে বলি, সেই ফর্মুলা বলেন, আর আপনি এই যে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের এই ফর্মুলা মনে রাখেন, যে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইনটু হচ্ছে আমাদের পি ডিভাইডেড বাই কি কিউ। তার মানে আমাদের হচ্ছে প্রাইসের পরিবর্তন এবং আমাদের মানে যে কোয়ান্টিটির পরিবর্তন, এবং প্রাইস এবং ইনিশিয়াল মানে আগের যে কোয়ান্টিটি, এগুলো আমরা ভ্যালুগুলো যদি জাস্ট বসাই, তাহলে সেখান থেকে আমরা বের করতে পারবো। এবং আমাদের যদি হচ্ছে 1 আসে, তাহলে সেটাকে আমরা বলতেছি ইউনিট ইলাস্টিক, যদি গ্রেটার দেন হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ইলাস্টিক, যদি লেস দেন হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ইনইলাস্টিক। এই কমেন্টস গুলো আমরা দেখব, আশা করি তাহলে আপনাদের ইলাস্টিসিটি সম্পর্কে খুব একটা প্রবলেম হবে না। ইলাস্টিসিটি কি খুব বেশি জটিল মনে হয়? কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, আর রেখার স্লোপ নিয়ে অনেক বলেছি, সময় পেলে হচ্ছে আপনার পয়েন্টের আমি দুই একটা দেখাতাম, আপনারা একটু যেভাবে একটু প্র্যাকটিস করে দেখবেন। আমি একটা জাস্ট আপনাদেরকে আইডিয়া দেই, সেটা হচ্ছে ধরেন আপনাকে অনেক সময় এরকম বলতে পারে যে এটা ধরেন একটা এ বিন্দু, এরপরে এটা ধরেন যে বি বিন্দু, বা আমি এখানে মাঝখানে আরেকটা নেই, এটা ধরেন সাপোজ বি, ওইটা সি। তাহলে এটাতে ধরেন এ বিন্দু, এইটা ধরেন বি বিন্দু, এটা ধরেন সি বিন্দু, এদের বিভিন্ন ভ্যালু দেওয়া আছে 5, 10, 15। এইখানে আমি সাপোজ ধরলাম যে 2, 4, 6। তাহলে আপনাকে যদি বলে যে এ বি বিন্দু রেখার ঢাল নির্ণয় করো, ঠিক আছে, এ বি বিন্দু মানে এ থেকে বি বিন্দু এর পয়েন্ট ইলাস্টিসিটি বা এটার হচ্ছে ঢাল নির্ণয় করো, তখন আপনি কি করবেন? আমরা যে ফর্মুলা জানি যে ডেল ওয়াই বা হচ্ছে ডেল কি এক্স। তাহলে এখানে আমাদের যে পরিবর্তন, যে এই পাশটাতে দেখেন পরিবর্তন হচ্ছে কত 5 থেকে 10-এ চলে গেছে, তার মানে এখানে পরিবর্তন কত, ওয়াই এর পরিবর্তন কত 5, আর এইখানটাতে পরিবর্তন কত 2 থেকে 4-এ গেছে, পরিবর্তন হচ্ছে 2। তার মানে আমরা স্লোপ পাচ্ছি 5 ডিভাইডেড বাই কি 2।
তো এইভাবে অনেক সময় আমাদের রেখার ঢাল নির্ণয় করতে বলতে পারে। তাহলে আমরা যেগুলো দেখবো যে আমাদের ওয়াই অক্ষে কতটা পরিবর্তন, ডেল ওয়াই কত পরিবর্তন এবং ডেল এক্স এ কি পরিবর্তন। সো এরকম ছোটখাটো যদি কোনো বিন্দুর হচ্ছে রেখার ঢাল নির্ণয় করতে বলে, আশা করি আপনাদের সমস্যা হবে না। পিএইচসি আসলে আমাদেরকে সময় খুব একটা কম দিছে, না হলে আমরা আসলে এই জিনিসগুলো একটু সিরিয়ালি আরো ভালো অনেক কিছু করে পড়লে এই জিনিসগুলো আমাদের জন্য ভালো হতো। ওকে, তাহলে ইলাস্টিসিটির এই পর্যন্ত যদি যাই, এখন সময় বাজে হচ্ছে আবার 11টা। খুব বেশিক্ষণ সময় নেওয়াটাও সমীচীন হবে না। আমি এইখানে তাহলে আজকে আপাতত স্টপ করি। আগামীকাল থেকে আবার চেষ্টা করব এই সিরিয়াল অনুযায়ী। আজকে আমাদের ডিমান্ড, সাপ্লাই, ইলাস্টিসিটি গেল, তো তারপরে আগামীকাল থেকে আবার ইউটিলিটি, প্রোডাকশন, ফাংশন, মার্কেট, এই জিনিসগুলো থেকে আবার আপনাদের যে যে জায়গাগুলোতে একটু বেশি প্রবলেম সেইটাতে হিট করে তারপরে হচ্ছে বেসিক কিছু এমসিকিউ। এবং আমি আপনাদেরকে বলেছি, আপনারা দেখছেন কিনা জানি না, গ্রুপে আমি আজকে আবারও বলবো, আপনারা এই কয়েকদিন রিভিশন দিবেন। আমরা 1 থেকে 4 তারিখের মধ্যে কয়েকটা ফুল মডেল টেস্ট পরীক্ষা নেওয়ার চেষ্টা করব।